এবার বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ, মতুয়া সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির সহ সভাপতি মাননীয় ডক্টর আশিসিরা মহাশয়। আমি আশিসিরা মহাশয়কে আমার এই বইটি তাকে তার করকমলে তুলে দিলাম। এই বইতে আশিসবাবুর ফটো আছে, আশিসবাবুর জীবনী এবং গানের ব্যাখ্যাও আছে এই 690 পৃষ্ঠায়। এবার বক্তব্য রাখছেন ডক্টর আশিস হীরা মহাশয়। নমস্কার। এইমাত্র যে ঘটনাটি ঘটলো, আসলে আমি এইরকম একটি বইয়ের কে ধারণ করবার মতো মানুষ কিনা আমি জানি না। আসলে বিরাটবাবু যে তার যে পরিধি, তাকে বর্ণনা করবার মতন অবস্থায় আমি দাঁড়িয়ে নেই। আমার মনে হয়েছে এই সময়ে দাঁড়িয়ে বিরাটবাবু যে পর্যায়ে কাজ করছেন মতুয়াদের নিয়ে, বিশেষ করে মতুয়া সাহিত্য নিয়ে তার যে গবেষণা, সেটা অনন্য সাধারণ একটি জায়গায় পৌঁছেছে। আমার তরফ থেকে এবং সমগ্র মতুয়া সমাজের পক্ষ থেকে আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত। আমরা সকলে তার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকলাম। একটি জনগোষ্ঠীর আসলে সাহিত্য না থাকলে তা কখনো টিকে থাকে না। আপনারা জানেন যে আমাদের যদি হরিগুরুচাঁদ চরিত্র সুধা, হরিলীলামৃত অথবা গুরুচাঁদ চরিত যদি না থাকতো, এই মতুয়া ধর্ম একটা সময় বিলীন হয়ে যেত বলেই আমি বিশ্বাস করি। সেটা রক্ষা করেছিলেন সেই সব মনীষীরা যারা সাহিত্যকে ধারণ করেছিলেন। পরবর্তী সময়ে বহু মানুষ মতুয়া সাহিত্য লিখেছেন, তার ভেতরে সর্বশ্রেষ্ঠ পণ্ডিত বলে আমি মনে করি আমাদের বিরাট বৈরাগ্য মহাশয়। আমার পক্ষ থেকে তাকে আরাধ্যা বিনম্র শ্রদ্ধা। আমাদের মঞ্চে উপস্থিত যারা আছেন, আমাদের সভাপতি এই প্রতিষ্ঠানে উপস্থিত আছেন শ্রী নকুল মল্লিক, বিশিষ্ট দলিত সাহিত্যিক, আমাদের সবিতাদি আছেন, এবং আপনারা যারা উপস্থিত আছেন। আমি অতি সংক্ষেপে কয়েকটি কথা বলবো। হরিচাঁদ ঠাকুর যখন জন্মালেন, আপনারা নিশ্চয়ই জানেন 1812 সাল। এই সময় সারা পৃথিবীর একটি তোলপাড় অবস্থা চলছে। আপনারা জানেন সেই সময়কার পৃথিবীর যে অবস্থা, সেই সময় নানান মানুষ জন্মগ্রহণ করছেন। আপনারা যদি আমরা বলি, বিদ্যাসাগর মশাই জন্মালেন 1820 সাল। তার পরবর্তী সময়ে 1824 সালে মাইকেল মধুসূদন দত্ত। একটি ভাঙাচোরা কালে পৃথিবীতে একজন মানুষ আসেন। কোন সময় আসেন তার অবস্থা তৈরি হয় সেই সময় তিনি আসেন পৃথিবীতে আসবার, মহাপুরুষের আসবার জন্য ক্ষেত্র তৈরি না হলে পৃথিবীতে তারা আসতে পারেন না। এবং একটি বঞ্চিত জনগোষ্ঠী যখন তার উপান্তে পৌঁছে যায়, তখন সেই বঞ্চনা যখন উপান্তে পৌঁছায়, তখন সমাজ আশা করে তার মধ্য থেকে একজন হিরো তৈরি হবে, একজন নেতা তৈরি হবে। এটা প্রত্যেকটি জনগোষ্ঠীর মধ্যেই দেখা গিয়েছে, প্রত্যেকটি ধর্মগোষ্ঠীর মধ্যেই সেটা দেখা গিয়েছে। আমরা যেমন আউল বাউল দরবেশ সাই দেখেছি, আমরা দেখেছি মতুয়া জনগোষ্ঠীর মধ্যেকার আমরা এটা দেখেছি। আমরা প্রত্যেকটি লোক ধর্মগোষ্ঠীর মধ্যে কিন্তু আমরা এটা কিন্তু লক্ষ্য করেছি। সুতরাং এই ক্ষেত্রে হরিচাঁদ ঠাকুরের আগমন কিন্তু অনিবার্য ছিল বলেই আমাদের মনে হয়েছে। কোন সময় তিনি কোথায় জন্মগ্রহণ করলেন? 1812 সাল, ওরাকান্দি, বর্তমান যেটা গোপালগঞ্জ তথা ফরিদপুরের এক জলাভূমিতে। সেই সময়ে দাঁড়িয়ে
তখনকার অবস্থাটা আপনাদের ভাবা দরকার যে সেই সময়ে সেই সমাজের অবস্থাটা কেমন ছিলেন। সেই অবস্থাকে কাটিয়ে উঠবার জন্য একটি মানুষ কৃষি সভ্যতা থেকে শিল্প সভ্যতা এবং তার অর্থনৈতিক উন্নয়নের জন্য যে ধারণ, সেটা কিন্তু তিনি করতে চেষ্টা করলেন। এবং তিনি কি বললেন, প্রথম যে তার যে কথা ছিল যে জাতপাত যে মানুষের সর্ব মানে বিধ অকল্যাণকর একটা জায়গায় পৌঁছে দিচ্ছে, তার থেকে উত্তরণের একটা দায় তিনি গ্রহণ করলেন। তিনি প্রথম বললেন যে জীবে দয়া, নামে রুচি, মানুষ সেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব দিয়ে ভ্রষ্টা। এই কথাটার প্রথম যে দুটো কথা, জীবে দয়া এবং নামে রুচি, এই কথাটা কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে গ্রহণ করা হলো। কিন্তু শেষ জায়গায় তিনি যেটা উপসংহার টানলেন, মানুষ সেতে নিষ্ঠা, এই মানুষের নিষ্ঠার কথাটি কিন্তু হরিলীলামৃত অন্যত্র কিন্তু তিনি স্থাপন করলেন। বললেন যে মানুষে আসিয়া মানুষে মিশিয়া মানুষ করি নিলে, সেই তো সময় পাইবে আমায় পুনশ্চ মানুষ হলে। আসলে মানুষের যে সাধনা, সেই সাধন তত্ত্বের কথা কিন্তু আমরা দেখেছি চণ্ডীদাসের যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আবার সে কথাই আমরা কিন্তু বিবেকানন্দের জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই যে মানুষের মধ্যে সর্বজীবের যে অবস্থান, সে কথাই তিনি বললেন। প্রথম পৃথিবীতে এই কথা তিনি কিন্তু আসলে মানুষের কথা প্রথম উদ্ধার করবার জন্য মানুষের কথা তিনি প্রণয়ন করলেন। এবং তিনি আরো একটি কথা বলছেন যে পৃথিবীতে এই নীতি দেখি পরস্পর, যে যারে উদ্ধার করে সে তার ঈশ্বর। আসলে ঈশ্বর কোনো অলৌকিক তত্ত্বের উপরে দাঁড়িয়ে নেই, এই কথাটা তিনি প্রথম ঘোষণা করবার চেষ্টা করলেন যে আমরা উদ্ধার কে করলেন, কাকে? আমাকে যিনি উদ্ধার করলেন, পৃথিবীতে আমাকে প্রথম যিনি আনলেন, এই পৃথিবীর আলো বাতাস যিনি দেখালেন, তার প্রতি আমার ঋণ আছে। এই পৃথিবীর আলো বাতাস যিনি দিলেন আমার, সেই প্রকৃতির উপর আমার ঋণ আছে। এই পৃথিবীতে শিক্ষা যিনি আমার দিলেন, সেই গুরুর প্রতি আমার ঋণ আছে। এই ঋণ গ্রহণ করবার এবং ঋণ পরিশোধ করবার যে একটি প্রক্রিয়া, সেখানে ঈশ্বর তত্ত্বকে তিনি স্থাপন করার চেষ্টা করলেন। এখানে অলৌকিকত্বের বিষয় নয়। এই যে জায়গাটা, এই জায়গাটার থেকে বোধহয় হরিচাঁদ ঠাকুরকে আমাদের বোঝা প্রয়োজন। একটি সমাজকে তিনি যে উন্নয়নের চেষ্টা করলেন, সেটা কি ভাবে চেষ্টা করলেন? অনাবাদী জমিকে আবাদ করে তুলবার জন্য যে প্রচেষ্টা, তিনি সেটাকে প্রয়াস গ্রহণ করলেন। জমিদারের কাছ থেকে স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে জমিকে, অনাবাদী জমিকে আবাদ করে তুলবার জন্য তার সমাজের মানুষকে উদ্বুদ্ধ করলেন। তাতে কি হলো? তার অর্থনৈতিক উন্নয়ন ঘটলো। এই অর্থনৈতিক উন্নয়ন ঘটার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখলাম একটি সমাজ আরো উন্নততর জায়গায় যাচ্ছে। এবং তিনি সেই সময়ে দাঁড়িয়ে মানুষকে যে শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার কথা বললেন, তারও আগে বললেন যে শুধু তুমি চাষবাস করবে না, চাষ প্রথার আগেও তিনি নিজে যেমন তেলের ব্যবসা করেছেন, তোমাকে ব্যবসায়ী হয়ে উঠতে হবে। তোমাকে শুধুমাত্র কৃষিভিত্তিক জীবনযাত্রার উপর নির্ভর করে থাকলে চলবে না। সুতরাং এই জায়গা থেকে তোমাকে আরো উন্নততর জায়গায় পৌঁছাতে হবে। সেই সময় একটু একটু করে যখন তিনি দেখলেন এই সমাজের অর্থনৈতিক একটা ভিত্তিভূমি তৈরি হয়েছে, সেই সময় বললেন তোমার ছেলে মেয়েকে শিক্ষাদান প্রণয়ন করবার জন্য তুমি উদ্বুদ্ধ করো। আমরা স্বাভাবিকভাবেই মনে করে থাকি গুরুচাঁদ ঠাকুর বোধহয় শিক্ষা প্রণয় মধ্য ধর্ম দর্শনের শিক্ষা দর্শনের ক্ষেত্রে গুরুচাঁদ ঠাকুরের অবদানই বোধহয় সর্বশ্রেষ্ঠ, কিন্তু না। আমরা যদি দেখি, গুরুচাঁদ ঠাকুর বলছেন যে মোর পিতা হরিচাঁদ কইয়া গেছে মোরে, অবিদ্যান পুত্র যেন নাহি থাকে ঘরে। আমাদের সন্তানেরা অবিদ্যান না থাকার জন্য হরিচাঁদ ঠাকুর নির্দেশ দিচ্ছেন তার পুত্রকে। সুতরাং এই নির্দেশ পালন করলেন তিনি। আমরা দেখেছি, আমি মনে করি, বিশেষ করে আমার মনে হয় যে হরিচাঁদ ঠাকুরের এই যে মতুয়া ধর্মকে আমরা যতটা বলি মতুয়া ধর্ম, তার থেকে আমার মনে হয় আসলে মতুয়া দর্শন, তার যে দার্শনিক তত্ত্বটা অত্যন্ত গভীরে গিয়ে প্রকাশ করা প্রয়োজন, আমাদের বর্ণনা করা প্রয়োজন। বিরাটবাবুরা যেটা করছেন, নকুলবাবুরা, কপিলদারা যেটা করে চলেছেন অনবরত, আমার মনে হয়েছে যেটা যে আজকের এই সময়ে দাঁড়িয়ে এই যে এখনো ভারতবর্ষের যে পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি,
জাত প্রথার বলি হচ্ছে প্রতিনিয়ত, সেইখান থেকে নিজেকে মুক্ত করবার জন্য আমার মনে হয় যে গুরুচাঁদ ঠাকুরের যে ভাবনা এবং আম্বেদকরীয় ভাবনাকে এক সূত্রে গেঁথে দেওয়া প্রয়োজন। তা না হলে কিন্তু এই জাতির মুক্তি হওয়া কিছুতেই সম্ভব নয়। আমাদের যোগেনবাবু যে কথাটা বারবার করে বলছিলেন নিম্নবর্ণের মানুষের একত্রিত হওয়ার কথা, সেই একত্রিত হতে পারলাম না জন্যেই বোধহয় আজকে আমার এই অবস্থা। এই উদ্বাস্তু উপনিবেশের অগণিত মানুষ যারা এখন এখানে উপস্থিত আছেন, যারা জানেন যে এই মাত্র কয়েকদিন আগে আপনাদের আত্মীয় স্বজন বহু মানুষের বাড়িতে চিঠি এসছে আপনার আধার কার্ড মানে রিঅ্যাক্টিভেট করা হয়েছে। এটা কিন্তু একটা অশনি সংকেত। আপনারা ভুলে যাবেন না, আপনাকে আবার চিঠি দিয়ে জানানো হয়নি যে আপনার ওটা ভুল হয়েছে, ওটা হবে না। আপনাকে রিঅ্যাক্টিভেট করে আপনারটা চালু করে দেওয়া হয়েছে ভোটের পরে, যে আপনার আবার ওটাকে রিঅ্যাক্টিভেট করা হবে না, এটা কিন্তু আপনাকে বলা হয়নি। সুতরাং আপনার মাথার উপরে খাড়া কিন্তু ঝুলছে, এই বিষয়টা বোঝা দরকার। এই জন্যই বারবার করে গুরুচাঁদ ঠাকুর কিন্তু বলছিলেন যে সভা করো, মানুষকে একত্রিত করবার কথা বলছিলেন। এবং সেই সময়ে দাঁড়িয়ে 36 জাতের কথা তিনি বলছেন যে আমি যদিও নমশূদ্র কুলে জন্ম আমার, তবুও নহি আমি নমর একার। আসলে আমি শুধুমাত্র নমশূদ্র মানুষের একার নই, আমি সর্বস্তরের মানুষ, নিম্নবর্ণের সমস্ত মানুষের একত্রিত করবার প্রয়াস গুরুচাঁদ ঠাকুর যেমন ভাবে করেছিলেন, আমরা প্রতিনিয়ত সেটাকে ভাঙছি। যতটা দিন যাচ্ছে একটি পাড়ায় যতটা একটি হরি মন্দির, তার পাশে আরেকটি হরি মন্দির, একটি দল, আরেকটি দল, একটি সভা, আরেকটি সভা, আরেকটি সংগঠন, ভাঙতে ভাঙতে এমন একটি অবস্থায় আমরা পৌঁছেছি যার থেকে বেরিয়ে আসবার উপায় আমি জানি না। এখনো বোধহয় সময় আছে এই সমগ্র মতুয়া সমাজের একত্রিত হওয়ার একটি সময়। তা না হলে কিন্তু আমরা আবারও বোধহয় বেনাগরিক হতে চলেছি। যে কারণে আমরা দেশান্তরী হয়েছিলাম, সেই দেশান্তর আবার ঘটবে না তো? এই প্রশ্ন বারবার মনের ভেতর উঠে আসে। আমাদের পূর্বসূরীরা যতটুকু এগিয়ে দিয়েছিলেন, যোগেনবাবু পর্যন্ত যতটুকু এগিয়ে দিয়েছিলেন, তার থেকে আমরা বোধহয় এতটুকু এগোতে পারিনি। গুরুচাঁদ ঠাকুরের পরবর্তী যারা ফলোয়াররা, তারা বহু চেষ্টা করে একটি সমাজকে উন্নততর জায়গায় পৌঁছে দেবার চেষ্টা করলেন। আজকের এই সভার কথা বারবার করে মনে পড়ছে, এটাকে দেখে মনে পড়ছে 1881 সালের সেই দত্তডাঙ্গা সম্মেলন, যেখানে 5000 মানুষ একত্রিত হলেন এবং গুরুচাঁদ ঠাকুর নির্দেশিকা দিচ্ছেন একটি সমাজ কি করে চলবে। সক্রেটিসের সে আদি প্রশ্ন, মানুষ কি করে বেঁচে থাকবে, এই বেঁচে থাকার প্রশ্নে কিন্তু গুরুচাঁদ ঠাকুর যে প্রথম প্রয়াস গ্রহণ করলেন, এবং গুরুচাঁদ ঠাকুর সত্যিকারের গুরুচাঁদ ঠাকুর হয়ে উঠলেন 1881 সালের ওই সম্মেলনের মধ্য দিয়ে। এই একটি সম্মেলন যেন আমাদেরকে তেমন করে একটি উন্নততর সমাজ প্রদান করে। আমি বলতে চাইছি যে আজকের এই উদ্বাস্তু উপনিবেশ হৃদয়পুরের, যে আমরা মনে করি হৃদয়পুর হচ্ছে শিক্ষিত সমাজের এবং শিক্ষিত মতুয়া সমাজের একেবারে পরিপূর্ণ বসতি, এখানে আমরা যদি তাদের মধ্য দিয়ে একটি জায়গায় পৌঁছাতে পারি, এটা বোধহয় আমাদের খুব প্রয়োজন। আমরা সবাই একত্রিত হয়ে অন্ততপক্ষে আগামী দিনে কি করা উচিত, আমার সমাজের মানুষ সব থেকে বেনাগরিক হওয়ার পথে চলেছে, তার থেকে উপায় কি করে আমরা চলবো। অথচ এই মানুষগুলো শুধু যদি একত্রিত হয়, তাহলে কিন্তু সমাজটাকে ভেঙে চুরে খান খান করে দেওয়া যায়। আমরা যে কজন মানুষ আছি, সেই মানুষের একত্রিতকরণ, সামনে ভোট আছে, আমরা যদি একটু সংঘবদ্ধ হই, বিরাটবাবু নকুলবাবুরা সাংসদ হওয়ার যোগ্য, তাদের আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছে দিতে পারি বা পারতাম, আমরা সেটা করিনি। আমরা যতটুকু মনে হয়েছে বিরাটবাবু কেন হবেন, আমি হতে পারি না, এই জায়গা থেকে বোধহয় আমাদের একটা দেশ, হিংসা, বিদ্বেষ, এই জায়গা থেকে বোধহয় আমরা বেরোতে পারলাম না। ওই যে বারবার করে নকুলবাবু বলছিলেন না, আমরা বুদ্ধের সেই জায়গাটা, অপরের প্রশংসা করতে পারি না, অপরের উত্থান আমরা মেনে নিতে পারি না। এই জায়গা থেকে বোধহয় একটু হলেও বেরিয়ে আসা প্রয়োজন। হৃদয়পুরের এই যে দর্শন, আজকে যে সংস্থা আমাদের মতুয়া মিশন যে দিক দিশা দেখালো, আমরা বোধহয় সকলে একটু আমরা একত্রিত হয়ে আর একটু ভাবনা চিন্তা করতে পারি। আমার মানুষের সামনে বড় সংকট, বলছে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষের পাশে দাঁড়াও।
এই পাশে দাঁড়ানোর আহ্বান জানি, সকলকে আর একবার প্রণাম জানি আমার বক্তব্য শেষ করছি।